ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইকোনমিক্স সিম্পলিফাইড। আমি প্রশান্ত স্যার আবার তোমাদের সঙ্গে ইকোনমিক্স নিয়েও কিছু আলোচনা বা ডিসকাস করব। আমার আগের ভিডিওতে যেখানে চেঞ্জ ইন ডিম্যান্ড অ্যান্ড চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিম্যান্ড আমরা আলোচনা করেছিলাম, দেখেছিলাম কী কী কারণে এগুলো ঘটে। তারপরে আমি বলেছিলাম যে সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে আমি একটি আলাদা ভিডিও করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই আজকের আমার ভিডিওটা ওই কনটেক্সটেই করলাম। এখানে অনেকে তোমরা কোয়ারি করেছো ওই আগের ভিডিওতে, বা আমি যখন ডিসকাস করেছি আমার কাছে প্রচুর কোয়ারি এসছে যে এই সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্ট গুডসে ভিডিওটা কখন করব। তাই আমি আজকে এই ভিডিওটা তোমাদের জন্য রাখলাম। প্রথমত, যে সাবস্টিটিউট গুডস এবং কমপ্লিমেন্টারি গুডস কাকে বলে? সাবস্টিটিউট গুডস মানে হচ্ছে দুটো দ্রব্য এমনভাবে আমরা ব্যবহার করি যাতে একের পরিবর্তে আর একটা ইউজ করতে পারি, টু গেট দ্য সেম লেভেল অফ মোর অর লেস স্যাটিসফ্যাকশন। অর্থাৎ কম বেশি মোটামুটি একই ধরনের উপযোগ পাওয়ার জন্য একটা দ্রব্যের পরিবর্তে যখন আর একটা দ্রব্যকে ব্যবহার করি তখন ওই দ্রব্য দুটোকে বলা হয় সাবস্টিটিউট গুডস। যেমন উদাহরণ চা এবং কফি। তাহলে প্রচুর কোশ্চেন, তোমরা টিকি কোশ্চেন পাবে, সেখানে দেওয়া আছে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ডিমান্ড কার্ভ ডিউ টু চেঞ্জ ইন প্রাইস অফ সাবস্টিটিউট গুডস। তার মানে চাহিদা রেখার উপর কী প্রভাব পড়বে যদি পরিবর্ত দ্রব্যের দামের পরিবর্তন ঘটে। আসো দেখে নেওয়া যাক। মনে করো এইখানে মাপছি আমরা ডিম্যান্ড ফর টি, এইখানে মাপছি আমরা প্রাইস অফ টি। অন্যান্য সব জায়গায় খালি ডিম্যান্ড করেছিলাম, প্রাইস করেছিলাম। এখন যেহেতু আমি ডিমান্ড কার্ভ অফ টি করব, তাহলে ওই জন্য ডিম্যান্ড ফর টি প্রাইস অফ টি নাম দিলাম কি ডিটি ডিটি। এখন এই চায়ের চাহিদা রেখায় চায়ের দাম যখন OP1 তখন মার্কেট ডিম্যান্ড ছিল OQ1। যখন কফি প্রাইস ইজ কি লিখবো বলো, PC প্রাইস অফ কফি, এবং দ্যাট ইজ ইকাল টু মনে করো 1000 টাকা পার কিলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যখন কফি প্রাইস PC ইকাল টু 1000 রুপিস পার কিলো, তখন OP1 চায়ের দামে OQ1 মার্কেট ডিমান্ড হচ্ছে চায়ের। এখন এই কফি যদি দাম কমে যায়, মানে সাবস্টিটিউট প্রাইসের দামটা কমলো, সেটা কি না 1000 টাকা থেকে হয়ে গেল 500 টাকা পার কিলো। তাহলে প্রচুর চায়ের কাস্টমার যারা কিন্তু চায়ের কনজামশন থেকে শিফট করে কি করবে, কফির দিকে চলে যাবে, কফির দিকে চলে যাবে। তার মানে এক্ষেত্রে চায়ের কিন্তু ডিম্যান্ডটা কী হবে, কমে গেল। তাহলে চায়ের ডিম্যান্ডটা কিন্তু কমে গিয়ে হলো Q2। একই চায়ের দামে মার্কেট ডিম্যান্ড কমে গেল, ফলে ডিম্যান্ড কার্ভ ফর টি বাঁ দিকে সরে গিয়ে প্যারালাল শিফট করলো, যাকে আমরা বলি ডিক্রিজ ইন ডিম্যান্ড। তাহলে ডিক্রিজ ইন ডিম্যান্ড অফ টি কি হলো, কেন না ডিউ টু ইনক্রিজ ইন প্রাইস অফ কফি।
অর্থাৎ এখানে কফির দাম বাড়ার জন্য চায়ের ডিমান্ডটা বেড়ে গেছে। তাহলে কফির দামও বেড়েছে, চায়ের ডিমান্ডও বেড়েছে। তাহলে দাম এবং কোয়ান্টিটি এখন কি হচ্ছে, একমুখী সম্পর্ক, মানে প্রপোর্শনালি রিলেটেড। মাথায় রাখতে হবে এক্ষেত্রে কফিটা কিন্তু অন্যরকম হচ্ছে। কীরকম? এখানে ভাবছি ডিমান্ড অফ কফি, আমি ওই জন্য বলেছি আলাদাভাবে ডায়াগ্রাম করে বোঝাবো। প্রাইস অফ কফি, তাহলে এই যে ডিমান্ড কার্ভটা আসছে, দ্যাট ইজ ডিসি কফি। তাহলে এখানটায় OP1 দামে কফির ছিল, হয়তো সাপোজ OQ1, কফির দামটা কমেছে। কফির দাম কমলে কি হচ্ছে, কফি নিজস্ব ডিমান্ডটা বেড়ে গেছে। তাহলে কফির ক্ষেত্রে হয়ে গেল এক্সপানশন অফ ডিম্যান্ড, আর চায়ের ক্ষেত্রে হয়ে গেল ডিক্রিজ ইন ডিম্যান্ড। ব্যাপারটা লক্ষ্য করো, ফলো করো। তাহলে সাবস্টিটিউট গুডসের ক্ষেত্রে যদি কোনো সাবস্টিটিউট কমোডিটির দাম যদি কমে, মানে বলেছিলাম কি 500 টাকা, তাহলে চায়ের ডিমান্ড কার্ভটা বাঁ দিকে প্যারালালি শিফট করে যাবে চায়ের। তাহলে এক্ষেত্রে কিন্তু কি হলো, ডিক্রিজ ইন ডিম্যান্ড ফর সাবস্টিটিউট গুডস টি, বাট এক্সপানশন অফ ডিম্যান্ড ফর সাবস্টিটিউট গুডস কফি। ক্লিয়ার? বেশ। কমপ্লিমেন্টারি গুডস, কমপ্লিমেন্টারি গুডস কাকে বলবো না, যখন দুই বা ততোধিক দ্রব্য কোনো একটা কনজামশন করার জন্য একই সঙ্গে ব্যবহার করতে হয়। কীরকম? ধরো পেট্রোল এবং কার, তাহলে কার আর পেট্রোল এই দুটোকে আমরা বলবো কমপ্লিমেন্টারি গুডস। তাহলে এবার দেখি এই কমপ্লিমেন্টারি গুডসের কোনো একটার প্রাইস যদি চেঞ্জ হয়, তাহলে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ডিম্যান্ড কার্ভ। কীরকম? ধরো এই দিকে আমি মাপছি ডিম্যান্ড অফ কার, এদিকে মাপছি প্রাইস অফ কার। তাহলে এই যে ডিমান্ড কার্ভটা আসলো, দ্যাট ইজ ডি কার, অর্থাৎ ডিমান্ড কার্ভ ফর কার। এবার কারের দাম যখন OP1, তখন ডিমান্ড হয়েছে OQ1। যখন তোমার পেট্রোল প্রাইস 150 পার লিটার, তাহলে এবার সুন্দরভাবে সাজিয়ে বলা যাক, পেট্রোলের দাম যখন প্রতি লিটার 150 টাকা, তখন গাড়ির দাম OP1 হলে মার্কেটে গাড়ির ডিমান্ড হবে OQ1। এবার কি করবে? পেট্রোলের দামটা কমাবে না বাড়াবে? চলো কমাচ্ছি। পেট্রোলের দাম যখন কমে 150 টাকা থেকে 100 টাকা হলো, তার মানে এখন কার রাইডিং ইজ মোর কি এক্সপেন্সিভ নয়, মোর চিপার। তাহলে এখন একটা গাড়ি কেনার মেন্টালিটি কারোর তৈরি হবে। কারণ কি? পেট্রোলের কস্ট কমে গেছে, গাড়ি ভাড়া অনেক বেড়ে যাচ্ছিল। এখন ভাই একটা ইনস্টলমেন্টে যদি আমি গাড়ি কিনতে পারি, তাহলে আমার কনজামশনটাও ভালো হবে, আমি একটু সুস্থভাবে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে পেট্রোলের দাম যখন কমবে, তখন বাজারে গাড়ির চাহিদাটা বেড়ে যাবে। তাহলে এই একই দামে কিন্তু এখন বাজারে গাড়ির চাহিদা বেড়ে হলো Q2। তাহলে এখন গাড়ির চাহিদা রেখা ডি কার, সেটা কিন্তু হয়ে গেল কি ডি ড্যাশ কার, যখন তোমার পেট্রোল প্রাইস হলো 100 টাকা পার লিটার। তাহলে এক্ষেত্রে ডিমান্ড কার্ভটা কিন্তু ডান দিকে প্যারালালি শিফট করে যাবে। কোন ডিমান্ড কার্ভ? গাড়ির ডিমান্ড কার্ভটা, পেট্রোলের নয়। তাহলে গাড়ির ডিমান্ড কার্ভটা ডান দিকে শিফট করে গেল, এবং এটাকে আমরা কি বলি? ইনক্রিজ ইন ডিম্যান্ড। এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম? কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে যদি দামটা কমে যায়, তাহলে অন্য যে কমপ্লিমেন্টারি গুডস তার ডিম্যান্ডটা বেড়ে গেল। তাহলে এখানে প্রাইস এবং কোয়ান্টিটির মধ্যে ইনভার্স
রিলেশনশিপ আমরা দেখতে পেলাম। এবার চলো পেট্রোলের ক্ষেত্রে কী হয় দেখি। পেট্রোলে কী ছিল না, এদিকে ভাবছো তুমি ডিমান্ড ফর পেট্রোল, ডিমান্ড অফ পেট্রোল, এখানে তুমি বলছো প্রাইস অফ পেট্রোল। এই তোমার পেট্রোলের ডিমান্ড কাপ, এই তোমার পেট্রোলের দাম ছিল 150 টাকা, মার্কেটে ডিমান্ড ছিল OQ1। এবার পেট্রোল দাম কী করেছো, কমিয়েছো, তাহলে নিজস্ব দাম কমলো, মার্কেটের ডিমান্ডটা বেড়ে গেল, কনজিউমার এই বিন্দু থেকে এই বিন্দুতে আসলো। তার মানে অন দ্য সেম ডিমান্ড কার্ভ মুভমেন্ট ফ্রম ওয়ান পয়েন্ট টু দ্য অ্যানাদার ইন দ্য রাইটওয়ার্ড ডিরেকশন। আমার আগের ভিডিওগুলো কি বলেছিলাম, সেটাকে এক্সপানশন অফ ডিমান্ড। তাহলে কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে কোনো দ্রব্যের দাম যদি কমে, তাহলে অন্য কমপ্লিমেন্টারি গুডসের ক্ষেত্রে ইনক্রিজ ইন ডিমান্ড হবে। আর যে দ্রব্যের দামটা কমলো কমপ্লিমেন্টারি গুডসের মধ্যে, সেই দ্রব্যের ক্ষেত্রে হবে এক্সপানশন অফ ডিমান্ড। তাহলে এক্ষেত্রে দাম এবং কোয়ান্টিটির মধ্যে ইনভার্স রিলেশনশিপ থাকবে। একটু ভিডিওটা প্রয়োজনে আবার নতুনভাবে দেখো, তাহলে বুঝতে পারবে পরিষ্কার চিত্রটা তোমার কাছে কি আছে। এটা একটু ভালোভাবে তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং খাতার মধ্যে নিজে 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 একটু ডায়াগ্রাম করে 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 ব্যাখ্যা করতে হবে, যেন এমনভাবে করবে যেন তুমি কাউকে বোঝাচ্ছ। দুই একবার ভুল হতে পারে, আবার দেখে নাও, আবার দেখো, আবার নিজে পড়ো, আবার করো, ক্লিয়ার। কি আশা করি ঠিক হবে। শুনেছ তো? ইকোনমিক্সে ভালো রেজাল্ট করতে গেলে, ভালো মার্কস করতে গেলে ইকোনমিক্সটা জানতে হবে, ইকোনমিক্সটা শিখতে হবে, আর প্রপার গাইডলাইনটা নিতে হবে। আজ তাহলে এই অবধি থাক। ও যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। কেন? আমার পরবর্তী ভিডিওগুলো তাড়াতাড়ি তোমার কাছে যেন চলে আসে। আর কি করবে? আর করতে হবে অনেক 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 পরিমাণে শেয়ার করতে হবে তোমাদের বন্ধু বান্ধবের কাছে, যাতে যারা এই ভিডিওটা দেখে ইকোনমিক্স সাবজেক্টটাকে এনজয় করে পড়তে পারবে এবং কিছু শিখতে পারবে। কি করবে তো? তাহলে আজকের জন্য